বাঘ, রক্ষা করো, রক্ষা করো, দরজা খুলে দাও। সর্বনাশ! এই বাঘ বোধহয় তাকেই ধরেছে। খালি বাঘ নয়, পেতনিরও ভয় আছে। দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। নমস্কার নমস্কার নমস্কার। কৃপি কলোনিতে শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে গল্প অবলম্বনে পেতনি। উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল। এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বর গিয়ে হাজির হলাম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলাম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধে হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের ভীষণ উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জন প্রাণ দিয়েছে। এ কথা শুনে ভয় পেলাম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গে সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাকবাংলোর ভিতর আশ্রয় নিলাম। বিকেল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বলল, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বলল, কেন? যেমন করে এসছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ দুপায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বলল, আজ আর তা পারবেন না। একেই ঝড় জল, তার উপরে শুনেছেন তো? হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। খালি বাঘ নয়, পেতনিরও ভয় আছে। তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব। আর যদি পছন্দ হয় তাহলে সেই পেতনিটিকে বিয়ে করে দেশে ফিরবো। বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানেই থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই থাকবো। তাহলে আপনাদের জন্যে রান্নাবান্নার আয়োজন করি গে। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাতে খেতে বসেছি, এমন সময়ে বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কে কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে নইলে প্রাণে মারা গেলুম। খুলে দাও দরজা। উড়ে বেয়ারাটা সেখানেই দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি বললাম, আরে অমন করছো কেন? যাও, দরজা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেখানে দাঁড়িয়ে তেমন করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। কি যে করো তুমি! বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে
মিনতি করে বলল, পায়ে পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না। ও মানুষ নয়, মানুষ নয়। বলেছি তো, আমি পেতনি বিয়ে করতে চাই, আর ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আর্তস্বরে শোনা গেল, বাঘ, বাঘ, রক্ষা করো, রক্ষা করো, দরজা খুলে দাও। রূপলাল আর বাধা মানল না। বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলো একটা স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটাতে ঘরের আলোটা গেল নিভে। বেয়ারাটা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি ব্যস্ত হয়ে বললাম, রূপলাল, আরে শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিল। আমি আলোটা জ্বাললাম। কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে এক অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে দুই হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটা প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞাসা করল, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বলল, ও ধারণা আপনি নিখুঁত একটা পেতনি। মেয়েটা চমকে উঠল। তার মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে সে বলল, আমাকে কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় রক্ষা করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে একটা গুহার ভিতর ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটার হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে, এই নিন পাশে ঘরে যান, আর আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে আপনি খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের ওপরে, পাহাড়ের ওপরে বৃষ্টিবালার অশ্রান্ত নৃত্যনপুর ধ্বনি। হঠাৎ রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, এই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু অদ্ভুত বলে মনে হলো না? কেন? ও মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই?
অত বড় মেয়েকে কেউ একলা বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় একটুখানিও সিঁদুর নেই, গায়ে একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললাম, ওসব বাজে বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি একদম ঘুমিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দর মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ। ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধড়মড় করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলাম সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পেছন করে মাটির ওপর স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। হ্যাঁ, আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলাম। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্প অল্প হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। একটা উল্টো দিকবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ শোনা গেল। দড়াম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি শোনা গেল। তারপরে সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার ওপরে বসে রইলাম। রূপলাল জেগে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, এই কে কে এই কে কে এই কে চাচালো অমন করে? বন্দুক ছুঁড়লে কেন? আমি বললাম, আরে বাঘ বাঘ, আরে এখন ওই ঘরে গিয়ে ঢুকেছে, সেই মেয়েটাই চিৎকার করছে। সর্বনাশ, এই বাঘ বোধহয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম। কিন্তু পাশের ঘরে কেউ নেই। খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলল, আর কোনো আশা নেই। অভাগীর শেষটা সেই বাঘের কবলেই গিয়ে পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলাম না। আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলাম। ঘরের ভিতর থেকে একটা এক টানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললাম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল, এত রক্ত,
কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এ পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সেই এ ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়েই নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বেরিয়ে পড়লাম। এবারে দেখলাম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে, ওসব বাঘটা কিছুই এখানে আসেনি। আমি দৃঢ় স্বরে বললাম, হুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতেই গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনেই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরিয়ে যায়নি। আমার মনে হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়েছে আর সেই পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললাম, রূপলাল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাতে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে? হ্যাঁ, গুলি করলাম বাঘকে, চিৎকার করলো একটা স্ত্রী লোক, এর মানে কি? সে কে? হ্যাঁ, সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি? ক্রিপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে গল্প অবলম্বনে পেতনি। আজকের গল্পপাঠ সূত্রধারে ছিলাম আমি রমেন। রূপলালের চরিত্রে ছিল বিবেক, পেতনির ভূমিকায় ছিল জুহিতা, বেয়ারার ভূমিকায় ছিল তরুণ, গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।